লন্ডন সফরে মুখ্যমন্ত্রী আজ অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ। আর তার আগে গতকাল লন্ডনের পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বেফাঁস দিলীপ। 21শে মার্চ খড়গপুরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে আরও কড়া আক্রমণ দিলীপ ঘোষের। পাল্টা কটাক্ষ ব্রাত্য বসুর। এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা। উনি যদি নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টুতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। বাম আমলে বেআইনি শিক্ষক বরখাস্তের পরও 24 বছর চাকরি বহাল। শিক্ষক নেতার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর বেতন ফেরতের নির্দেশ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিআইডিকে ছাড়পত্র। আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে সেই শেখ সিরাজুল ইসলাম, যিনি হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের শিক্ষক, বায়োলজির শিক্ষক, তিনি অ্যাপিল পেপার করেন। সেই অ্যাপিলে আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন তার সার্ভিসটি টার্মিনেট হয়ে যাবে, কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, অর্থাৎ সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন। এবং তার বিরুদ্ধে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সেটা সিআইডি চালাবে এবং ওই শূন্য পদে এসএসসি চাইলে কাউকে নিয়োগ করতে পারবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। যদি কোনো প্রমাণ পায় সেক্ষেত্রে অনৈতিকতার প্রশ্নে তো আমাদের আপোষ নেই। আমাদের এইটাই দাবি যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় এবং সঠিক নিয়োগ নীতির মাধ্যমে। সেখানে যারা অনৈতিকভাবে করেছে এটাই তো সরকারের কাজ, করুক। এটা 24 বছর উনি চাকরি করেছেন, এখনো অনেক 2 বছর 5 বছর করছে। মুড়ি মুড়কি একদর করলে হবে না। ভাটপাড়ায় বোমা গুলি। ভাটপাড়ায় মেঘনা মিলের সামনে গুলি বোমা। মিল কর্মীদের মধ্যে গন্ডগোলের সংঘর্ষ। আরো একবার আপনাদের জানাই, ভাটপাড়ায় বোমা গুলি। ভাটপাড়ায় মেঘনা মিলের সামনে গুলি আর বোমা। মিল কর্মীদের মধ্যেই গন্ডগোলের সংঘর্ষ, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো ঠিক কি ঘটেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। মিল কর্মীদের মধ্যে গন্ডগোল, সংঘর্ষ কেন, ঠিক কি ঘটেছিল যার জন্য চললো বোমা গুলি? দেখো, ভাটপাড়া যে মেঘনা মিল রয়েছে একেবারে অর্জুন সিং এর বাড়ির সামনে, সেই মিলের মধ্যে কিন্তু কর্মীদের মধ্যে প্রথমে গন্ডগোল বাঁধে, নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোল ক্রমশ বাইরে আসে। সেই তখন বাইরে এসেই কিন্তু প্রথমে বোম গুলি আওয়াজ পায় অর্জুন সিং। সেই ঘটনায় ছুটে যান ঘটনাস্থলে তিনি। এবং এই ঘটনার পর থেকে অভিযোগ সোমনাথ খান, যিনি আছেন জগৎতলের বিধায়ক, তিনি দাবি করেন এই বোমা গুলি চলার মধ্যে কিন্তু অর্জুন সিং এর হাত রয়েছে। অর্জুন সিং নিজে গুলি চালায় এবং সেখানে সাদ্দাম নামে এক ব্যক্তি পায়ে কিন্তু গুলি লাগে। সে তেমন গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। অর্জুন সিং এর দাবি হচ্ছে যে তিনি কোনো ঘটনায় করেনি, তার গুলির আওয়াজ শুনে তিনি সেখানে গেছিলেন। তাকে দেখে ভয়ে পালিয়ে যায় কিছু দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের তাণ্ডবে কিন্তু এই গুলি বোমা চলে বলে অর্জুন সিং দাবি করেন। এই নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানো চলছে। বেশ, ধন্যবাদ। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে, তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়। তার ছেলে, তার লোকজনরা আসে। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে।
মেঘনা জুট মিল অর্জুন নিজে গেছিল, নিজে যেয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায়। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে, কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। আমাকে গুলি চালাতে হবে সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে? এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? হ্যাঁ, वो तो हमारी बाड़ी 2 बम चला, एक टाली पर लगा, एक 7 राउंड गुली चले, 2 राउंड एदिके 5 राउंड ओदिके। प्री प्लान घटना था, हम लोग भी उसका ट्रैप में आए हैं। गोली चली है तो हम लोग भी उतर दिखे। मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ। मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा। पुलिस के सामने ये घटना घट रही। सबसे बड़ा बात है कि प्रशासन बहुत कमजोर हो गया है। और सोमनाथ श्याम बचाते आसबे, क्यों बचाते आसबे ना? সোমনাথ শ্যাম উসকে বাড়ির নৈহাটি পালিয়ে যাবে। ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার, পুলিশের জালে কিডনি পাচারের কিংপিং। 3 কিডনির কারবারি গ্রেফতার পুলিশের এবং ধৃত গুরুপদ জানায় কিংপিং বলেই দাবি। একাধিক নার্সিংহোমে কিডনি পাচার চক্র। কিডনির কারবারের আগে ধৃত সুদ ব্যবসায়ী। কিভাবে ঋণের ফাঁদে ফেলে কিডনি পাচার চক্র চালানো হতো আরো একবার দেখুন। অভাবের সুযোগ নিয়ে চড়া সুদে ঋণ, মাসখানেক সুদ আদায়, তারপর সুদ আসল সুদের ব্যবস্থা করে দিতে কিডনি বিক্রির টোপ। সব ব্যবস্থা করে দেবে সুদের কারবারি। কিডনি বিক্রির পর আরও টাকার দাবি করে সুদের কারবারি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। গ্রেপ্তার সুদের কারবারি, ধৃতের নাম শীতল ঘোষ। অশোকনগরের যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে, সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজেছে। আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। আপনিও তো কিডনি বিক্রি করেছেন, কত টাকা নিয়েছিলেন? শীতলের কাছে 40,000 টাকা নিয়েছি, 1.5 লাখ টাকা শীতলকে দিয়েছি। তা ওর মন ভরছিল না। তারপর ওই মানে এইসব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে। কিডনি পাচার করতে ঋণের ফাঁদ, ঋণ নিয়ে সর্বশান্ত পরিবার। এই সুযোগটাই কাজে লাগিয়ে কিডনি পাচারের অভিযোগ। গত বছরের মাঝামাঝি শীতল ঘোষের থেকে 60,000 টাকা ধার নেন অশোকনগরের যুবক। রোজ 600 টাকা করে সুদ দিতেন। এভাবে কয়েক মাসে 1,30,000 টাকা সুদ দেন বলে দাবি। তারপরেও আসল 60,000 টাকা বাকি। পেশায় দিনমজুর যুবকের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। অভিযোগ, যুবকের অসহায় অবস্থার কথা জানতে পেরে তাকে কিডনি বিক্রির টোপ দেয় শীতল। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কিভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। অভিযোগকারীর দাবি, তার স্ত্রীর কিডনি বিক্রির জন্য রাজি হন। সুদের ব্যবসায় শীতল ঘোষ সব ব্যবস্থা করে দেয়। কলকাতার নামী বেসরকারি হাসপাতালে যুবকের স্ত্রীর অপারেশনও হয়েছে। কিডনির জন্য 5.5 লক্ষ টাকায় রফা হয়েছে। অভিযোগ, এই টাকা থেকেও কমিশন চায় শীতল ঘোষ। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো, তুই দিবি না তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ, কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। অভিযোগ, কিডনি বিক্রির টাকায় কমিশন নিয়ে গোলমালের জেরে অশোকনগর থানায় অভিযোগ করেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতেই শীতল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এই কিডনি পাচার চক্রের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে? তদন্তে পুলিশ। ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।